আসসালামু আলাইকুম। সাথে আছি আমি সাদ্দাম হোসাইন। ভিডিওতে আলোচনা করব যে ডায়রিয়ার সময় জিঙ্ক কেন এত গুরুত্বপূর্ণ। আমাদের অনেকেরই ডায়রিয়া হয়। ডায়রিয়াতে জিঙ্কের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিশেষ করে যদি শিশুদের বলি বা বৃদ্ধ বয়স্ক যাদের এই ডায়রিয়ার সমস্যা রয়েছে, তাদের জন্য খুবই দরকারি রয়েছে এই জিঙ্ক। তাছাড়াও জিঙ্ক ডায়রিয়াতে কেন এটাকে জরুরি, কেন এটাকে অবশ্যই ডায়রিয়াতে খেতে হবে, এছাড়া জিঙ্ক কি কাজ করে, এটা কিভাবে কাজ করে, খাবারের নিয়ম, সতর্কতা বা অন্য কোনো ওষুধের সাথে কি ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি করতে পারে, সে বিষয়টি নিয়ে কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। সাথে আলোচনা করব কারা এই জিঙ্ক ওষুধটিকে খেতে পারবেন না। জিঙ্ক ওষুধটি এবং এই জিঙ্কটি ডায়রিয়াতে কেন এত জরুরি, যদি সেই কথাটা একটু বলি। সর্বপ্রথমে ডায়রিয়াতে সাধারণত কি হয়, আমাদের যে ইন্টেস্টাইন রয়েছে, বিশেষ করে লার্জ ইন্টেস্টাইনের যে ইপিথিলিয়াল রয়েছে, এই ইপিথিলিয়ালটাকে ধ্বংস করে বা ক্ষয়প্রাপ্ত হয় ডায়রিয়াতে বা জীবাণুর আক্রমণে। এবং এই জিঙ্ক কি করে, এই জিঙ্কটা যে আমাদের ক্ষয় হয়েছে যে ইন্টেস্টাইনের যে ইপিথেলিয়াল লেয়ারটা, সেই লেয়ারটাকে পুনর্গঠনের জন্য, অর্থাৎ দ্রুত পুনর্গঠনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাছাড়াও ডায়রিয়ার যে প্রকট রয়েছে সে প্রকটটাকে কমিয়ে নিয়ে আসে এবং ভবিষ্যতে যাতে ডায়রিয়াটা কম হয়, সেজন্য কিন্তু এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই জন্য সাধারণত ডায়রিয়াতে অবশ্যই জিঙ্ক আপনাকে খেতে হবে। এবং একটু জিঙ্ক নিয়ে যদি বিস্তারিত আলোচনা করি, জিঙ্ক সাধারণত ট্যাবলেট এবং সিরাপ রয়েছে, এই দুটি আকারে পাওয়া যায়। ট্যাবলেট সাধারণত 20 মিলিগ্রামের আকারে ট্যাবলেট রয়েছে এবং কিছু ট্যাবলেট রয়েছে ডিজলভ, অর্থাৎ যেটা পানির সাথে মিক্স হয়ে যায়, সেরকম ট্যাবলেটও রয়েছে। এবং সিরাপ রয়েছে 10 এমজি প্রতি 5 এমএল, অর্থাৎ 1 চামচ সিরাপে 10 মিলিগ্রাম থাকে এই জিঙ্ক ওষুধটি। তাহলে জিঙ্ক ওষুধটি যে আমরা বলেছিলাম আমি যে ডায়রিয়াতে অবশ্যই গুরুত্বপূর্ণ খেতে হবে, তাছাড়াও এই জিঙ্ক ওষুধটি কি কাজ করে, এর হচ্ছে জিঙ্কের যে ঘাটতি রয়েছে যাদের শরীরে, তাদের রয়েছে জিঙ্ক ক্ষয় নিয়ন্ত্রণের কারণে এটাকে কাজ করে। পর্যাপ্ত যদি অপর্যাপ্ত খাবার অথবা শোষণের ঘাটতিজনিত কারণে যদি জিঙ্কের ঘাটতি হয়, সেক্ষেত্রে জিঙ্ক দেওয়া হয়েছে, অর্থাৎ যেটা জিঙ্কের সাপ্লিমেন্টারি ইনডেফিসিয়েন্সি রয়েছে। কারণ আঘাতপ্রাপ্ত, পোড়া, ডায়রিয়া, প্রোটিন ক্ষয়ের ফলে জিঙ্কের অতিরিক্ত ঘাটতি তৈরি হতে পারে শরীরে। শারীরিক অবস্থার উন্নতি না হওয়া পর্যন্ত সম্পূরক হিসেবে জিঙ্ক কিন্তু সেবন করতে হবে। এবং যে তীব্র শোষণের ঘাটতিটা, যে জিঙ্ক শোষণজনিত ব্যাধি অথবা জিঙ্কের ক্ষয় নিয়ন্ত্রণে দীর্ঘদিন পর্যন্ত সাধারণত এই জিঙ্ক ওষুধটিকে খেতে হয়। এবং আরেকটি গুরুত্বপূর্ণ কাজের কথা যদি বলি, যেসব পুরুষের স্পার্ম কাউন্ট কম রয়েছে, অর্থাৎ স্পার্ম কাউন্ট কম থাকে, সেসব পুরুষেরা জিঙ্কটাকে খেতে পারেন আপনাদের স্পার্ম কাউন্টটাকে বৃদ্ধি করার জন্য। যেসব পুরুষদের ওভুলেশন, অর্থাৎ ডিমে অপর্যাপ্ত ডিম রয়েছে বা ডিমেরটা পরিপক্ক হয় না, তারাও কিন্তু জিঙ্কটাকে খেতে পারেন। এবং যাদের পুরুষদের ইরেকটোলয়েড ডিসফাংশনের সমস্যা রয়েছে বা যাদের রয়েছে দ্রুত বীর্যপাতের সমস্যা রয়েছে, তারাও কিন্তু জিঙ্কটাকে খেতে পারেন। এটা কিন্তু আপনাদের বেশ উপকার করবে। এখন এই জিঙ্ক ওষুধটি সাধারণত কিভাবে কাজ করে, বা যদি এটার ফার্মাকোলজি একটু বলি, জিঙ্ক সালফেট মনোহাইড্রেট একটি প্রক্রিয়াজাতকরণ খনিজ উপাদান, যা অতি অল্প মাত্রার শরীরের জন্য এটা খুব প্রয়োজনীয় এবং শরীরের অসংখ্য এনজাইমের সিস্টেমের সাথে এটা জড়িত রয়েছে। স্বাস্থ্য এবং স্বাভাবিক বৃদ্ধির জন্য শরীরে জিঙ্ক প্রয়োজন। সেক্সুয়াল ম্যাচুরেশন, প্রজনন, তারপরে ডার্ক ভিশন, অ্যাডাপ্টেশন রয়েছে। অলফ্যাক্টরি এবং স্বাদগ্রাহী যে ক্ষমতা রয়েছে, ইনসুলিনটাকে সংরক্ষণ, ইনসুলিন নিক্রেশন রয়েছে। এবং যাদের ইমিউনো সিস্টেম বা আসলে যে ইমিউন সিস্টেম ডিফেন্সটাকে শক্তিশালী করার জন্য এই জিঙ্ক কিন্তু গুরুত্বপূর্ণ একটি সাপ্লিমেন্ট বলতে পারি। জিঙ্কের অভাবে প্রতিরোধ ক্ষমতা, অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু কমে যায় এবং দেরিতে ক্ষত শুকায়। স্বাদ এবং গন্ধের যে অনুভূতি রয়েছে, অর্থাৎ যে ঘ্রাণ রয়েছে, সেটা কমে যায়। রাতকানা রোগ হতে পারে এবং যাদের অ্যাবর্শনের ঝুঁকিও কিন্তু বেড়ে যায়, অর্থাৎ মহিলাদের যে অ্যাবর্শন হয় সেটা, বাচ্চা যে পড়ে যায় অপরিপক্ক অবস্থায়, সেটাও কিন্তু হয়। মাথায় টাক পড়া, মানসিক রোগ রয়েছে, লেথার্জি যেটা মানসিক রোগ, ত্বকের পরিবর্তন এবং প্রজনন যে অঙ্গ রয়েছে, সে প্রজনন অঙ্গের অপরিপক্কতা কিন্তু এই জিঙ্কের কারণে তৈরি হয়। তাহলে এই জিঙ্ক সাধারণত উপকার এগুলো করে আমাদের। যেমন যদি মাত্রা বা সেবনবিধি, অর্থাৎ জিঙ্ক খাবারের নিয়ম যদি বলি, একটু সংক্ষিপ্ত আকারে আলোচনা করবো। অর্থাৎ যদি
বাচ্চাদের ক্ষেত্রে যে সিরাপ রয়েছে, যদি বাচ্চার ওজন 10 কেজির হয়ে থাকে, আপনার ওজন 10 কেজি হয়, সেক্ষেত্রে যদি ডায়রিয়া না হয় অর্থাৎ সাপ্লিমেন্ট হিসেবে যদি সেটাকে গ্রহণ করে, তাহলে অবশ্যই আধা চামচ করে দিনে 2 বার এই জিঙ্ক সিরাপটাকে খাবে। এবং ডায়রিয়ার ক্ষেত্রে 10 কেজি ওজনের যে বাচ্চা রয়েছে তারা 1 চামচ করে দিনে 2 বার এই জিঙ্ক সিরাপটিকে গ্রহণ করবে। একটি বিষয় হলো যে খাওয়ারের 1 ঘন্টা পূর্বে অথবা 2 ঘন্টা পরে যদি জিঙ্ক ওষুধটি খাওয়া হয়, তাহলে তার সর্বোচ্চ যে কার্যকারিতা রয়েছে সেটাকে দিয়ে থাকে। পরিপাকতন্ত্রে যদি কোনো সমস্যা থাকে অর্থাৎ পরিপাকে যদি কোনো ক্ষয়জনিত থাকে, পেপটিক আলসার বা অন্যান্য যদি রোগ থাকে, সেক্ষেত্রে এটা খাবারের সাথে অবশ্যই সেবন করতে হবে। যেমন আপনার যে জিঙ্ক ট্যাবলেট রয়েছে যেটা পানিতে ডিসপোজেবল, সেটাকে সাধারণত কিভাবে খাবেন? সর্বপ্রথম হয়েছে যে 1 চামচের পানির ভিতরে আপনি একটি ট্যাবলেট সেখানে দিয়ে দিবেন এবং সেটাকে অথবা আগে চামচের মধ্যে ওষুধটিকে ট্যাবলেটটিকে দিবেন এবং সেখানে পর্যাপ্ত পরিমাণ যে পানি দিবেন চামচে, এবং দেখা যাবে যে ট্যাবলেটটি পানিতে ডিজলভ অর্থাৎ পানিতে সেটা গলে গিয়েছে, এবং সেই পানিটাকে আপনি বাচ্চাদেরকে সেটাকে খাওয়াই দিতে পারেন। তাহলে কিন্তু ওষুধটা খেতে পারতেছে। যেমন যদি একটু অন্য ওষুধের সাথে মিথস্ক্রিয়া দেখি, অর্থাৎ অন্য ওষুধের সাথে কি ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া বা ইন্টারেকশন করে থাকে, টেট্রাসাইক্লিন এবং জিঙ্ক একসঙ্গে সেবন যদি করেন, তাহলে কি হবে যে উভয়ের শোষণের মাত্রাটা কমে যাবে, অর্থাৎ টেট্রাসাইক্লিনের শোষণের মাত্রা কমবে, জিঙ্কের শোষণের মাত্রাটাও কমে যাবে। অনুরূপভাবে জিঙ্ক এবং কুইনোনল জাতীয় ওষুধ যদি একত্রে সেবন করলে কি হবে, উভয়ের শোষণের হারটা কমে যেতে পারে। পেনিসিলামিন এবং জিঙ্ক যদি একসঙ্গে সেবন করেন, তাহলে কি হবে, জিঙ্কের শোষণের হারটাকে কমিয়ে দিতে পারে। প্রতিনির্দেশনা বা কন্ট্রাইন্ডিকেশন কারা খেতে পারবেন না? জিঙ্ক বেটির কোনো উপাদানের প্রতি কারো যদি অতি সংবেদনশীলতা থাকে, সেক্ষেত্রে এই ওষুধটিকে ব্যবহার করা যাবে না। পার্শ্ব প্রতিক্রিয়া কি হতে পারে? কিছু কিছু ক্ষেত্রে বমি বমি ভাব হতে পারে, বমি হতে পারে, ডায়রিয়া হতে পারে, পরিপাকতন্ত্রের সমস্যা, বুক জ্বালা পড়ে এবং পেটে প্রদাহ বা ইনফ্লামেশন কিন্তু এটা তৈরি করতে পারে। গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে এটা নিরাপত্তা প্রতিষ্ঠিত জিঙ্ক প্লাসেন্টা অতিক্রম করতে পারে এবং স্তন্যদান ক্ষেত্রে এটাকে পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে এটাকে আসলে খাওয়া যায়। জিঙ্ক খুবই গুরুত্বপূর্ণ, প্রেগনেন্সিতে এটাকে অবশ্যই দিতে হয়, সেটা অল্প মাত্রায় থাকে। সতর্কতা কি রয়েছে? এটি তীব্র রেনাল ফেলিউর রয়েছে, যাদের কিডনি ফেলিউর রয়েছে, এবং সেক্ষেত্রে জিঙ্ক কিন্তু শরীরের মধ্যে জমা হয়ে যেতে পারে। সেক্ষেত্রে এটাকে অবশ্যই ডোজটাকে সমন্বয় করতে হবে, অর্থাৎ মাত্রাটাকে কমিয়ে দিতে হবে, সতর্কতা মাত্রাটা কমিয়ে দিতে হবে। এবং থেরাপিউটিক ক্লাস যদি বলি, এটি স্পেসিফিক মিনারেল প্রিপারেশন, ভ্যাকসিন, অ্যান্টিসেরা বা ইমিউনোগ্লোবিন এটাকে বলতে পারি। সংরক্ষণ কি রয়েছে? আলো তাপ থেকে দূরে শুষ্ক স্থানে ওষুধটিকে রাখতে হবে, প্রতিটি ওষুধ অবশ্যই শিশুদের নাগালের বাইরে রাখতে হবে। তাহলে এই ছিল জিঙ্ক ওষুধ নিয়ে বিস্তারিত আলোচনা, অর্থাৎ জিঙ্ক ওষুধটি কিভাবে কাজ করে, এটাকে কিভাবে খেতে হবে, বা এটার ফার্মাকোলজি কি রয়েছে, অন্য ওষুধের কি ইন্টারাকশন করে বা পার্শ্ব প্রতিক্রিয়া করে, মিথস্ক্রিয়া করে, কারা এটাকে খেতে পারবেন না, এবং এটা খাওয়ার ফলে কি ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে এবং ওষুধটির গুরুত্বটা কি, সে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। যদি ভিডিওটি আপনার ভালো লাগে, অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টস করে আপনার মতামত দিতে পারেন, প্রশ্ন করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের প্রতিটি প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। ভিডিওটিকে শেয়ার করে দেওয়ার অনুরোধ করছি, অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন। পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরে আসবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।